বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমাদের পাইপ দিয়ে মধু বের হয়ে আসবে। বন্ধুরা, তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। স্বর্ণার সঙ্গে কায়সারের ডিভোর্স হয়ে গেছে। মিমির বয়স তখন মাত্র 1 বছর। মিমি জানেই না স্বর্ণাই তার জন্মদাত্রী মা। স্বর্ণা ভাবির মুখে কথাগুলো শুনে আমি যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেলাম। কৌতূহল আর উত্তেজনায় গলা সামলাতে পারলাম না। খানিকটা চেঁচিয়েই বলে উঠলাম, কি? ডিভোর্স হয়ে গেছে? তাহলে উনি এই বাড়িতে কেন? আর তখন নিজেকেই বা কেন বউ বলে দাবি করলেন? প্রতিটা বাক্য যেন আমাকে আরও গভীর এক গোলকধাঁধায় আটকে দিচ্ছে। সময় যত এগোচ্ছে মাথার ভেতর তত প্রশ্ন জমছে। আমার অস্থিরতা বুঝে ভাবি একবার আমার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, স্বর্ণা আসলে এই বাড়িরই মেয়ে। সম্পর্কের দিক থেকে কায়সারের চাচাতো বোন। কায়সার এই বাড়ির মেজ ছেলে। এটা যৌথ পরিবার। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছ। আমাদের শ্বশুররা 2 ভাই। শ্বশুর এমদাদ দেওয়ান আর চাচার শ্বশুর হুমাজুন দেওয়ান। কায়সাররা 3 ভাই। বড় আমার স্বামী কায়েস দেওয়ান, মেজ কায়সার আর ছোট আয়াস। স্বর্ণা এই বাড়ির একমাত্র মেয়ে। বাড়ির 2 ভাইয়ের সংসারের এক টুকরো নূর। ভাবির কণ্ঠে হালকা দীর্ঘশ্বাস। ছোটবেলা থেকেই কায়সার আর স্বর্ণার মধ্যে আলাদা এক বন্ধন ছিল। বাকি ভাইদের থেকে কায়সারই ওকে বেশি আগলে রাখত। ওদের এই ঘনিষ্ঠতা দেখে দাদি ছোটবেলাতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কায়সার বদলাতে শুরু করে। প্রাণচঞ্চল ছেলেটা ধীরে ধীরে গম্ভীর, রুট হয়ে ওঠে। পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে। অথচ স্বর্ণার উপর ওর অধিকারবোধ বেড়েই চলে। স্বর্ণাকে সে নিজের মতো করে চালাতে চাইত। বন্দি করে রাখতে চাইত। স্বর্ণা তখন 7ম শ্রেণীতে পড়ে আর কায়সার সদ্য অনার্সের ছাত্র। পড়াশোনার সুবিধার জন্য সে ভার্সিটির কাছে আমাদের অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। নিজের জগতে পুরোপুরি ডুবে যায়। কায়সার বাড়ি ছাড়তেই স্বর্ণা যেন হঠাৎ মুক্তির স্বাদ পেয়ে যায়। ভাবি কিছুক্ষণ চুপ থেকে বললেন, কায়সারের শাসন ওর কাছে তখন বিরক্তিকর লাগত। খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করে। সবাই ভেবেছিল এই বয়সে এমনটা হতেই পারে। কেউ গুরুত্ব দেয়নি। কায়সার বাড়ি এলে স্বর্ণা মামার বাড়ি চলে যেত। ধীরে ধীরে দুজনের মাঝখানে দূরত্ব তৈরি হয়। কায়সার পড়াশোনা শেষ করে বাড়ির ব্যবসায় যুক্ত হয়। কিন্তু স্বর্ণাকে নিয়ে তার আগের মতো কোনো মাথাব্যথা দেখা যায় না। আচরণে যেন ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া। হঠাৎ একদিন ভাবির কণ্ঠ ভারী হয়ে এলো। স্বর্ণা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে। সারাদিন ঘর বন্ধ। কোনো সাড়া নেই। সবার মনে ভয় ঢুকে পড়ে। অথচ কায়সার নির্বিকার। সবাই যখন দরজা ভাঙার কথা ভাবছে, তখন কায়সার উপহাসের সুরে বলল, দরজা ভাঙো। হাত বেশি কাটেনি। মরবে না। মরার হলে ফ্যানেই ঝুলত। ভাবি একবার আমার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করল। আমি তখন সদ্য বউ। শ্বশুর রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন, কায়সার, সীমা ছাড়িও না। প্রতি উত্তরে কায়সার শুধু বাঁকা হাসল। পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। দরজা ভাঙা হল। ভেতরের দৃশ্য দেখে সবার চোখ কপালে। স্বর্ণার কাটা রগ থেকে রক্ত ঝরছে। পাশেই রক্তমাখা ছুরি। কায়াস কোলে তুলে দৌড়ে বেরোল। কায়সারকে ডাকল, ভাই, গাড়ি বের কর। কায়সার এসে কৌতূহলের স্বরে বলল, উফ, সো স্যাড। ছুরি নিতে দেখে ভেবেছিলাম বেশি কাটবে না। পুঁটি মাছের কলিজা কিনা। যাই হোক, শেষ মুহূর্তে খানিকটাই কেটেছে। আরেকটু হলে ভালো হতো। তারপর নির্বিকারভাবে বলে গেল, ভাইয়া, আমার কাজ আছে। চিন্তা করো না। কই মাছের জান। এত সহজে মরবে না। কায়সারের ভাবলেশহীন উত্তর বাড়ির সবাই হকচকিয়ে উঠেছিল। তবে এত বেশি আমলে নেয়নি কেউ। তাড়াহুড়ো করে হাসপাতালে নেওয়া হল। অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে অপারেশন সফল হল। বেঁচে গেল স্বর্ণা। কিন্তু বেড রেস্টে থাকতেই জানা গেল ও গর্ভবতী ছিল। যে ছেলের সাথে অবৈধ সম্পর্কে ছিল ছেলেটা দেশ ছেড়ে পালিয়েছে, দায়িত্ব নিতে অস্বীকার করেছে। সবাই স্তব্ধ। যেন সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে।
ছোট চাচি রাগে অস্থির। চাচা তখন মাথা নিচু করে কায়সারের সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমাকে বাঁচা। সমাজে মুখ দেখাতে পারব না। কায়সার শান্ত গলায় বলল। চাচ্চু, বাচ্চাটা আর নেই। আরও একটি বাজ পড়ল। আজ যেন সবার চমকে যাওয়ার পালা। তাদেরকে আরও চমকে দিয়ে নির্লিপ্তভাবে জানাল, স্বর্ণা নিজেই গর্ভপাত করিয়েছে। অস্তিত্ব আসার আগেই শেষ করে ফেলেছে ওই জালিমটা। সবার চোখ তখন কায়সারের দিকে নিবদ্ধ। ভাবতে লাগলেন, এটা তাদের ঘরে কি জন্মালো, কি শুনছেন তারা? মেয়েকে মানুষ করতে না পারার তাড়নায় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন চাচ্চু। দুপা পিছিয়ে গেলেন। পিছনে একবার চাচির দিকে তাকিয়ে মাথা নিচু করে চলে গেল বাইরে। পিছনে পড়ে রইল সকলের দীর্ঘশ্বাস। চাচির ছলছল দৃষ্টি। হাসি। কায়াস ভাইয়ের ডাক শুনে আমাদের ঘোর কাটাল। ভাবি তাড়াহুড়ো করে কোমল স্বরে বলল, মুর্মিলা, তোমার ভাইয়া ডাকছে। এবার আসি। পরে একসময় সবটা বলবো। চিন্তা করো না। ঠিক আছে। মাথার ভেতর প্রশ্নের পাহাড়। এত কিছুর পরেও বিয়ে কিভাবে হল? ডিভোর্স বা কেন হল? আর মিমি? হঠাৎ মনে পড়ল তখন বলা কথাটি। শস্যের মাঝেও ভূত থাকে। তখন পাশ কাটিয়ে যাওয়ার সময় এমন কথা শুনে চলা থামিয়েছিলাম। খানিকটা পিছু ফিরে তাকানোর পর ইবলিশটা বাঁকা হেসে চোখ টিপে দিয়ে ফ্লাইং কিস দেখার আগে তখন রক্ত গরম হয়ে উঠেছিল। বিরক্তিকর শ্বাস ফেলে চলে এসেছিলাম। তাই তার সেই কথার আসল মর্মার্থ বুঝার অবস্থায় ছিলাম না। ঘর থেকে বের হয়ে ছাদে যাচ্ছিলাম। তখন ভাবির সাথে দেখা। টানতে টানতে নিয়ে আসেন ছাদে এবং বলতে লাগলেন, স্বর্ণা এবং কায়সারের অতীত আর পারছি না নিতে। আমার মতো নির্ভেজাল মেয়ের সাথেই কেন এমন? যেভাবেই হোক, যাই হোক, বিয়ে হয়েছিল তো ওদের, একটা মেয়েও আছে, যা আমার সহ্য সীমার বাইরে। মানলাম মেয়েটা ছোট। তবুও এই সংসার আমার জন্য নয়। এই পরিবার হলো আমার জন্য কারাগার। আমাকে মুক্তি পেতেই হবে। যেভাবেই হোক আগে নিজের একটা জায়গা করতে হবে। আর কারো উপরে নির্ভরতা নয়। আমার লড়াই আমাকেই লড়তে হবে। আর এক মিনিট, আমিই বা কেন ওই মেজ ইবলিশ দেওয়ানের সম্পর্কে জানতে চাচ্ছি? কেন ওই ইবলিশটাকে জন্য আগ্রহ দেখাচ্ছি? না উর্মিনা, দুর্বলতা নয়, শক্ত হও। এ দুনিয়া শক্তের ভক্ত, নরমের জম। যা ইচ্ছে হোক ওই ইবলিশটার লাইফে। তাতে তোর কি? আমার কোনো ইচ্ছে নেই ওইটার সেকেন্ড ওয়াইফ হিসেবে নিজেকে পরিচয় করাতে। সবকিছুর মাঝে একটা কষ্ট অপূরণীয়। বাবা কেন আমাকে এমন জাহান্নামে পাঠালো? এতই বোঝাছিলাম যে এভাবে ঠকালো। নিজ মনে বিটবিট করতে লাগল। ঠকতে শিখেছি, ঠকাতে নয়। ভাঙতে এসেছি অনেক কিছু, নিজেকে নয়। অন্ধকারের চোরাবালিতে দাঁড়িয়ে বৈরী হাওয়ার মধ্যেই চলবে আমার টিকে থাকার নীরব যুদ্ধ। পাপা টুডলিংপং। মিমির এমন কণ্ঠে থমকে গেল কায়সার। অফিস থেকে ফিরেই এই দৃশ্য। মেয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে উক্ত বাক্যটি ছুড়ে দিয়েছে তার দিকে। পাশ থেকে নিঝুম বলছে, আরে বুদ্ধু, ওটা টুডলিং নয়, চুদলিংপং। আরে বুড়ো না তেন, ওইটাই তো বললাম, টুডলিংপং। কায়সারের টুডলিংপং এর আসল মানে বুঝতে কিছুটা সময় নিল। যখন বুঝতে পারল তাড়াতাড়ি ছোট দুই দেওয়ানের কাছে আসল। উত্তেজিত সুরে বলল, মিমি, নিঝুম, এসব কোন ধরনের ভাষা? এগুলো কোথা থেকে শিখেছ তোমরা? নিঝুম সগর্বে বলে উঠল, চাচ্চু, আমি ফোনে দেখেছি এক ভাইজা বলছে এটা নাকি জাতীয় ভাষা। কায়সার নির্বাক দর্শকের মতো তাকিয়ে রইল। বুঝে গেল মোবাইলের বাজে প্রভাব পড়ছে ওদের উপর। ওদেরকে এসব থেকে দূরে রাখতে হবে। না হলে এই বাড়ি সার্কাসে পরিণত হতে বেশি দেরি নেই। পিছন থেকে ভেসে আসলো কারো উচ্চ স্বরে হাসির শব্দ। চারপাশ জুড়ে হাসির লিনঝিন শব্দ। অদ্ভুত এক মুগ্ধতা। বাচ্চা দুটো যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। মুর্মিলার চারপাশে ঘুরতে ঘুরতে উচ্ছ্বসিত হয়ে নাচছে তারা। বাচ্চাদের কোলাহলে মুখরিত হয়ে উঠল পুরো বাড়ি। একে একে সবাই বেরিয়ে এলো। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে সবার চোখে ছড়িয়ে পড়ল বিস্ময় আর মুগ্ধতা। এ যেন একেবারেই অন্য মর্মিলা। কেই বা বলবে এই মেয়েটাই সকালবেলা এমন হুলুস্থুল কাণ্ড ঘটিয়েছিল। কি শান্ত, কি স্নিগ্ধতার মুখ। সাজেদা বেগমের মনে হালকা অনুতাপের ঢেউ খেল। সকালে মেয়েটাকে তিনি অনেক কথা শুনিয়েছেন, যা আদতে বলতে চাননি।
আসার পর থেকেই একের পর এক অদ্ভুত আচরণ, তার উপর সংসারের চাপ। সব মিলিয়ে সহ্য করতে পারেননি। তাই তো হাত উঠেছিল। কিন্তু এখন তাকিয়ে মনে হচ্ছে তিনি ভুল করেছিলেন। মেয়েটার গায়ের রং খানিকটা চাপা হলেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। হাসলে গালে ছোট্ট একটা টোল পড়ে। সেই ক্ষুদ্র গহ্বর যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়া। ঠোঁটের পাশে ছোট্ট একটি তিল, এলোমেলো চুল। দেখলেই বোঝা যায় খুব বেশি পরিপাটি নয়। তবুও এক আলাদা আকর্ষণ। তাই বলেই তো সে দেওয়ান বাড়ির বউ। হঠাৎ করেই হাসির শব্দ থেমে গেল। সবার উপস্থিতি টের পেয়ে গরমিলা চুপ করে গেল। সামনে তাকাতেই কায়সারের চোখের সঙ্গে চোখ পড়ল। মুহূর্তেই সে চোখ ফিরিয়ে নিল। কায়সারের মুখ দেখে বোঝার উপায় নেই সে মুগ্ধ নাকি বিরক্ত। মাম্মা, হাতো তো। তামলে কেন? হাতো, হাতো। মিমির কথায় নিঝুম বিরক্ত হয়ে উঠল। উফ, মিমি, এই উল্টোপাল্টা কথা বন্ধ করবি কবে? কিসের হাতো? আমাদের একটু রহম কর। আমরা তো তোর মতো ইংরেজি মিডিয়ামে পড়ি না। নিঝুমের কথা মিমির একদম ভালো লাগল না। গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল সে। বুমা, আরেকটু হাসো না। খুব ভালো লাগছিল। নিঝুমের কথায় মর্মিলার ঠোঁটে হালকা হাসি ফুটল। সে বাচ্চা দুটোকে সামনে এনে হাঁটু গেড়ে বসল। আর না বাবা, বেশি হাসলে মাম্মা কষ্ট পাবে। আরেক দিন, ঠিক আছে? দুজনেই মাথা নাড়ল। এই ফাঁকে কায়সার সবকিছু পরখ করতে করতে ঘরের দিকে যেতে উদ্যত হল। হঠাৎ করিডোরের দিকে নজর পড়তেই থমকে গেল সে। এক জোড়া মুগ্ধ চোখ মর্মিলার দিকে তাকিয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে আয়েশ দেওয়ান। মনে হল এইমাত্র এসে পৌঁছেছে। দীর্ঘদিন ভ্রমণে ছিল আয়েশ। স্বভাবে সে উডনচণ্ডী, নিজের ইচ্ছেমতো চলে, বাড়ির ব্যাপারে বিশেষ মাথা ঘামায় না। ফোন পেয়েই সফরের প্ল্যান বাতিল করে ফিরে এসেছে। ফিরে এসে এই দৃশ্য দেখে সে সত্যিই হতবাক। বিস্ময়ভরা চোখে গরমিলার দিকে তাকিয়ে বলল, গরমিলা, আপনি? মুরমিলা শান্ত চোখে তাকাল। কোনো অবাক হওয়ার ছাপ নেই। যেন সে এমনটাই আশা করেছিল। পাশ থেকে হেসে উঠল হাসি। ছোট ভাইজা, তুমি মর্মিলাকে চেনো? হ্যাঁ ভাবি, খুব ভালো করেই চিনি। গত বছর কক্সবাজারে দেখা হয়েছিল। সেবার তো জানোই বাড়ির গাড়ি নেইনি। বাসে যাচ্ছিলাম, উনার সিট আমার পাশেই ছিল। তবে উনি এখানে কেন? ঠিক তখনই মিমি বলল, তাত্তু আমাল মাম্মা। এই কথায় বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছাল আয়াস। একবার ভাইয়ের দিকে, একবার মর্মিলার দিকে তাকাল। মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক। এমন ছ্যাঁকা খাবে সে ভাবতেও পারেনি। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, না, আমি বিশ্বাস করি না। এটা অন্যায়, একেই বুঝি বলে ক্রাশ যখন ভাবি। কষ্টের সাগরে ডুবে যাওয়ার মুহূর্তে। কায়সারের গলা খাকারির শব্দে কল্পনার জগৎ ভেঙে গেল আয়েশের। এখন যাও, ফ্রেশ হও। ভাইয়ের কথায় মাথা নিচু করে চলে গেল আয়াস। বোমা, চা দিয়ে যাও। শ্বশুরের ডাকে তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে গেল হাসি। স্বর্ণা এসেই আবার চলে গেছে। মুরমিলাকে সহ্য হয় না তার। গাছ বলে ওঠে। চাচি রেহেনাও রান্নাঘরে ঢুকে পড়ল। পেছনে রইল শুধু সাজেদা বেগম। ধীর পায়ে চলে যাচ্ছিল ঘরমিলা। হঠাৎ শাশুড়ির কণ্ঠে থমকে গেল সে। সংসারের দিকে নজর দিচ্ছ? স্বাভাবিক হচ্ছ? ভালোই লাগছে। মুরমিলা ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টান। আপনার এটা কেন মনে হল? সাজেদা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখের দৃষ্টিটা ভারী। গরমিলা আবার বলল, শুনুন, আকাশকুসুম ভাবার দরকার নেই। মেয়ে হয়েছি মানে দুর্বল নই। আর এখানে কোনো সিরিয়াল চলছে না। যা হবে মেনে নেব। মাটি কামড়ে পড়ে থাকব। সাজেদা বেগম হেসে উঠলেন। সেই হাসিতে মায়া নেই, আছে অভিজ্ঞতার ভার। নিরট কণ্ঠে বললেন, বাস্তবতা বোঝো মেয়ে। এই সমাজে একা থাকা কি এত সহজ? মুরমিলা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর কণ্ঠ নামিয়ে অথচ দৃঢ়ভাবে বলল, সহজ কিছুই না। কিন্তু কঠিন জীবন মানেই তো হার মানা না। একটু থেমে আবার যোগ করল, কেন জানি না, এই বাড়িতে আমি রহস্যের গন্ধ পাচ্ছি। তবে ভয় নেই। এত তাড়াতাড়ি যাচ্ছি না। দাবার শেষ চালটা দিয়েই যাব।
এই বলে ডোন্ট কেয়ার ভঙ্গিতে নির্বিঘ্নে হাঁটতে লাগল সে। পেছনে না তাকিয়েও বুঝতে পারল শাশুড়ির কটমট দৃষ্টি এখনও তার উপরে নিবদ্ধ। কচি কিশোরীর পায়ের ধুলো তাহলে এখানে পড়ল? কায়সারের বিদ্রূপে নর্মিলা পাত্তা দিল না। সে নিজের মনে বিছানা গুছাচ্ছিল। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরতেই কারো বুকে ধাক্কা খেল। মাথা তুলে দেখল শ্যামবর্ণের সেই পুরুষ কায়সার। সে একটু ঝুঁকে ঘরমিলার চোখের দিকে তাকাল। কানের কাছে ফিসফিস করে বলল, ভালো করে শুনে রাখো কচি বালিকা। অতিরিক্ত চালাকি বোকারাই করে। বেশি চালাকরা পদে পদে ভুল করে। এই লিলিপুট বুদ্ধি নিয়ে আমার সঙ্গে লড়তে এসেছ? উর্মিলা জমে গেল। কায়সারের দাড়ির হালকা স্পর্শে শরীর শিহরে উঠল। কেন করেছে? ইবলিশটা বুঝে ফেলেছে। আরও সাবধানে চলতে হবে। মেপে পা ফেলতে হবে। মালটা খুব ধূর্ত। এটা আসলে যা দেখায় তা নয়। এমন ৭-৫ ভাবতে ভাবতে পিছোতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে গেল সে। বাঁচার খুঁটি হিসেবে কায়সারকে ধরতে চেয়েছিল, কিন্তু মুহূর্তেই কায়সার সরে যায়। ফলে উর্মিলা এখন মেঝেতে। কায়সারের ঠোঁটে বাঁকা হাসি। কি ভেবেছিলে? তুমি পড়ে যাবে, আমি নায়ক হয়ে ধরব, তারপর এক অপরের চোখের দৃষ্টি বিনিময়। ঘণ্টার পর ঘণ্টার তাকিয়ে থাকব। বিশ্বাস করো, অত ধৈর্য আমার নেই। সাহসীরা কখনো বাঁচার খুঁটি খুঁজে না, বরং নির্বিঘ্নে হোঁচট খায়। স্বাভাবিক ভঙ্গিতে উঠে ঠাট্টার সুরে যোগ করল, উফ, সরি কচি বউ। আজ আমার নায়ক না হওয়ার কারণে আপনার অবস্থান নিচে। উর্মিলার রাগে ইবলিশটার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি একটা জাতা। কুচোটে মহিলাদের মতো ঝগড়ুটে। ওই হ্যালো, ঝগড়া কি শুধু তোমাদের একার কাজ নাকি নিজের নামে দলিল করে নিয়েছ? উর্মিলা আর কথা বাড়াল না। কোমরে হাত দিয়ে উঠে দাঁড়াল। ব্যথা ভালোই পেয়েছে। আর এক মুহূর্ত এই ঘরে থাকবে না। বালিশ আর কাঁথা নিয়ে গেস্ট রুমের দিকে হাঁটা ধরল। ঠিক তখনই পেছন থেকে ডাক, শুনো কচি মেয়ে। উর্মিলা বিরক্ত হয়ে মনে মনে গজগজ করল। কি আশ্চর্য! বাসর রাতে রাগের মাথায় বলা কথাটাই এখন নিজের উপর ভারী হয়ে পড়ছে। জানলে কখনোই কচি শব্দটা ব্যবহার করতাম না। লোকটা তারপর থেকে নামটাই পাল্টে দিয়েছে। কচি কচি করে মাথা খাচ্ছে। শালা, দেখবি একটার পর একটা বউ যাবে। আগে স্বর্ণা গেছে, এবার আমি যাব। তারপর আবার বিয়ে করবে। ইতর লোক। বিরক্ত হয়েই পেছনে ফিরল সে। একবার কায়সারের হাতে, একবার নিজের দিকে তাকাচ্ছে সে। ঠিক এতক্ষণ এই চরিত্রে সমস্যা থাকা লোকটার সামনে ওড়না ছাড়া ছিলাম। লজ্জায় মাটি ফেটে ঢুকে যেতে ইচ্ছে করল। কায়সারের মুখে দুষ্টু হাসি। ঠাট্টার সুরে বলল, আরে আমরাই তো। এত লজ্জা পাওয়ার কি আছে? সে আরও কিছু বলার আগেই উর্মিলা হাত থেকে ছো মেরে ওড়নাটা নিয়ে বাইরে বেরিয়ে গেল। লজ্জায় আর পেছনে তাকাল না। তাকালে হয়তো দেখতে পেত কারো মোহমুগ্ধ দৃষ্টি।